মা, তুমি কিভাবে আমাকে বলো একটা 15 বছর মেয়েকে বিয়ে করতে? একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চুপ করে যান। তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে, তোর বাবাকে বল। আর মেয়েটা খুব সুন্দর, একবারে মায়াবিনী চেহারা তার। মা বিয়ে হোক, আমি বিয়ে করব না। বেশি কথা বলিস নাই জান। খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা। তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে। তিনি মারা গেছেন 2 মাস হলো। রবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখনো, কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়েটাকে খুব জ্বালাচ্ছে। দয়া করে রাজি হয়ে যা বাবা। তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস। তারপরেও সে একবার স্টক করেছে। এখন যদি তুই বিয়ে করবি না কথাটা শুনে আবার কিছু হয়ে যায়, পাগলামো করিস না ইজান। মায়ের কথা শুনে ইজহান কিছুটা নত হলো। ইজহান শেখ বাবা মায়ের বড় সন্তান। তার একটা ছোট বোনও আছে, ইজনিয়া শেখ ইনেন। আপাতত মেডিকেলে পড়ছে। ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ইজহান পেশায় একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ। ইজহানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকুরিজীবী ছিলেন। তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আর ইজহানের মা মুনিরা শেখ সাধারণ মহিলাদের মতো গৃহিণী। ইজহান কিছুক্ষণ ভেবে উত্তর দিল। ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটা বলে ধপাধপ পা ফেলে রুম ত্যাগ করল। মুনিরা বেগম হাসছেন। এ হাসি যেন তৃপ্তিময়। মুনিরা বেগম তিনিও মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেলেন। প্রায় 3 ঘন্টা পর ইজহান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছল। গ্রামেই তার বিয়ে হবে। বিয়েটা সাধারণভাবেই হবে, কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক। এমনিতেও তার বন্ধুর কোনো রকম সংসার ছিল, এখন সেও নেই। বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে। তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক। আপু, তোমার বর চলে এসেছে, কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠল। বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন করে যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর ইজহান আর পদ্মর বিয়েটা শেষ হলো। এখন বিদায় দেওয়ার যে পালা। পদ্ম বেঘরে কান্না করছে। ইজহানের বোন ইজনিয়া পদ্মের হাত ধরে আছে। রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজহানের উদ্দেশ্যে বললেন, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবেমাত্র ওর বেড়ে ওঠার সময়। এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি। পরিস্থিতির কারণে আমার মেয়েটার এ দশা। বাবা হারা মেয়ে আমার। তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আমার মেয়েটা যেন ভালো থাকে। ইজহান গম্ভীর কণ্ঠে জবাব দিল। জি। অতপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতেও পদ্ম কান্না করছে। পদ্মের এক পাশে ইজহান এবং আরেক পাশে পদ্ম কান্না থামিয়ে একবার ইজহান আরেকবার ইজনিয়ার দিকে তাকালো। ইজহান বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না। হঠাৎ ইজনিয়া বলে উঠল, কিছু বলবে ভাবি? পদ্ম খুব ইতস্ততভাবে বলল, আপু, আমি একটু পানি খাবো। ইজনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল। পদ্ম ঢকঢক করে পানি এক বোতল খেয়ে ফেলল। পদ্ম পানির বোতল ইজনিয়াকে দিয়ে ইজহানের দিকে তাকালো। ইজহানের দৃষ্টি মোবাইলের দিকে। মোবাইলের আলো ইজহানের মুখে পড়ছে। পদ্ম মনে মনে ভাবল, এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো। কি সুন্দর চেহারা, গালে চাপদারি, চোখে চশমা। পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ। পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে ইজনিয়া পদ্মের কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি? এখন এত বেশি দেখো না, একেবারে বাসর ঘরে দেখো মন ভরে। ইজনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় আসলো। ইজহানের মা মুনিরা শেখ দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসলেন। কী সব নিয়ম আছে সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবেন তিনি। ইজহান এগুলো না শেষ করেই উপরে চলে গেল। এ বিয়ের বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন। সব নিয়মকানুন শেষ করে ইজনিয়া পদ্মকে নিয়ে ইজহানের রুমে গেল।
প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। ভাবি, তোমার লাকিসের সব জামা কাপড় আছে, তুমি ফ্রেশ হয়ে পরে নিও। আমি যাই, প্রচুর ক্লান্ত আমি। কথাটা বলে ইজনিয়া বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই পদ্ম তার হাত ধরে ফেললো। বেশ আকুতি করে বলল, আপু আমি কখনো একা ঘুমাইনি, আমার ভয় লাগে। সবসময় আমার ছোট বোন আমার সাথে ঘুমোতো। ইজনিয়া হেসে ফেললো পদ্মের কথা শুনে। তুমি একা কোথায়? ভাইয়া আছে তো। ইজনিয়ার কথাটা শুনে অবাক হয়ে গেল। সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে শুনে কেমন শরীরে কাঁটা দিয়ে উঠল। না না আপু, আমি একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না। ইজনিয়া হেসে দিল কথাটা শুনে। সে তোমার বর, খাঁটি বাংলা যেটাকে বলে স্বামী। আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে। পদ্ম বড়সড় একটা ঢোক গিল। ওনার সাথে ঘুমাতে হবে? ইজনিয়া কিছু বলতে যাবে তখনই ইজহান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চেহারা দেখে মনে হচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। ইজনিয়া আর পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কি হচ্ছে ওখানে? না ভাইয়া, আমি শুধু ভাবিকে দিতে আসলাম। তাহলে এখনো দাঁড়িয়েছিস কেন? না, এই তো যাচ্ছি। বলে ইজনিয়া চলে গেল। ইজনিয়া চলে যাওয়ার পর ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। ইজহানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো। নাম কি তোমার? ইজহানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল। বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইজহান হালকা ধমকের সুরে বলল, কথা বলতে পারো না? তোমায় আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইজহানের ধমক খেয়ে আমতা আমতা করে বলল। পদ্ম। ইজহান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শুনেছি তোমার বয়স নাকি 15 বছর। পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। জি হ্যাঁ। জানো আমি তোমার কত বড়? জি না। এটা জানো না? না। 14 বছরের বড় আমি তোমার। কেন বিয়ে করলে? ইজহানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে যায়। আসলে আমি বিয়ে করতে চাইনি, আমার মা বাধ্য করেছিল। মা বললো আর বিয়ে করে ফেললে? বাহ। ইজহানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি, তার উপর আবার ইজহানের এইসব কথা। কাঁদছেন কেন ম্যাডাম? যান ফ্রেশ হয়ে আসুন। শাড়িতে যে আপনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না তা ভালো করে দেখ। পদ্ম চুপচাপ হেঁটে লাকেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলল। ইজহান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে। সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে জানেই না তার স্বামী তার থেকে বয়সে কত বড়। হাই, এ কোন মেয়েকে বিয়ে করলো ইজহান? হসপিটালের কোনো লোক যদি জানে ইজহান তার 14 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছে শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে। ইজহান এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিগ সানায়া কল দিল। সেও ইজহানের মতো সিনিয়র ডাক্তার। এত রাতে সানায়া কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজহান। মেয়েটা প্রায়ই এই কাজ করে। ইজহান কলটা রিসিভ করলো। হ্যালো ইজান শেখ, কি অবস্থা আপনার? আমি তো প্রায়ই কাজ করি, আপনি কি জানেন না নাকি? এটা বলে ইজহান ফোন কেটে দিল। ইদানিং সানায়ার অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইজহানকে। শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না। ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো। আবারও সে শাড়ি পরেছে। শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল, তাই এভাবে পরেছে। আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি? 3 পিস দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। শাড়িতেও পরতে পারো না, তাই দেখে মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে। পদ্ম ইজহানের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল। আসলে কখনো পড়া হয়নি তো তাই। ইজহান মুখ ঘুরিয়ে ফেলল। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে। ইজহান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়ল। পদ্ম লাইট অফ খুব ভয় পেয়ে গেল। যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে। এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে। একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল। এই তো খাট, এপাশে ইজহান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে।
বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারল না, কারণ ঘুম তাকে একটু একটু করে ধরছে। পদ্ম শুয়ে শুয়ে মনে মনে একটি দোয়াই করতে লাগলো, ঘুমের ঘোরে যেন তার কাপড় ঠিক থাকে আর সে যেন ইজানের ধারে কাছে না যায়। ঠিক সকাল 7টায় ইজানের ঘুম ভাঙল। প্রতিদিন ইজান এই সময়টাতেই ঘুম থেকে ওঠে। অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার। কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস, ঠিক সেরকমই। ইজান দেখল তার বুকের ওপর শাড়ি, দেখেই থমকে গেল। পাশে তাকিয়ে দেখল পদ্ম তার পাশেই শুয়ে আছে। পদ্মের মুখের উপর চুল পড়ে আছে, যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না। ইজান খাটের পাশে ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল, তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। নাস্তা সেরেই সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে। রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল। অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে চলে এলো। ইজহান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে। ইজহান চুপচাপ ডাইনিংয়ে বসল। পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো। মা, নাস্তা দাও। মুনিরা শেখ ইজহানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো। হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন, ইজহানের দিকে তাকাচ্ছেন না। মুনিরা শেখ ইজহানকে নাস্তা দিতে দিতে বললেন, আজ হসপিটালে যাবি? হ্যাঁ, কেন? প্রতিদিন যাই, দেখো না। আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন? ইজহানের কথায় মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। কি ভাবলেশীন কথাবার্তা। সবে মাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি? আজ না গেলে হয় না? না মা, হয় না। আমি তো হসপিটাল থেকে ছুটি নিইনি, আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে। তা পদ্ম কোথায়? পদ্মের কথা শুনে ইজহান খাবার বন্ধ করে দিল। ঘুমাচ্ছে। ইজহানের শান্ত কণ্ঠে জবাব দিল, আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব। এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে। আজ রাতে বাসা আসলে কাল সকালে ওখানে চলে যাব। ইজহানের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন, পদ্মকে নিবি না? ও ওখানে গিয়ে কি করবে? তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে। হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলে এবং তার স্ত্রীর কথা শুনছিল। পদ্মকে নিয়ে ইজহানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন, তোমার বউ তুমি সাথে নিয়ে যাবে, এটাই শেষ কথা। ঠিক আছে, আমি পদ্মকে আমার সাথে নেব। বিয়েটা আমি করেছি, কিন্তু বিয়ে করতে জোর করেছো তুমি, সেটা অন্তত ভুলেছো না বাবা। মা, আমি আসছি। মুনিরা শেখ সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। ইজহান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। মুনিরা শেখ তার স্বামীর পাশে সোফায় বসলেন। আচ্ছা, আমি বলি কি, পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন। সব কিছুই তো তোমার ইচ্ছেতে হয়েছে, এটা না হয় আমার ইচ্ছেতে একটু হোক। ইজহান সারাদিন হসপিটালে থাকবে, পদ্ম কি একা একা বাসায় থাকবে নাকি? ওর মন টিকবে ওইখানে বলো? সবে মাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা, শহরে কিছুই চেনে না। যদি ওইখানে ওর একা থাকতে কোনো সমস্যা হয়? পদ্ম কি সারা জীবন আমাদের সাথে থাকবে? ওর তো একাই থাকা লাগবে। আর নয়তো ইজানের বাসায় তুমি 2-1 দিন থেকে এসো। বুদ্ধিটা খারাপ না। হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মুনিরা শেখের। ঠিক বলেছ, আমি থেকে আসবো ওই বাসা থেকে। ঘড়ির কাঁটা যখন 9টা 20, তখন পদ্মের ঘুম ভাঙল। ঝুরু ঝুরু হয়ে উঠে বসেছে সে, হাত দিয়ে চোখ ডলছে। দু হাতে তার চুলগুলো খোপা করে নিল। পদ্মের একটা অভ্যাস, ঘুম থেকে উঠে সে ওই বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে। পদ্ম ইজহানের রুম ভালো করে দেখছে। এক দেয়ালে ইজহানের অনেক বড় একটা ছবি, দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর ইজহান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে। ইজহানের গ্যাস দাঁতও আছে, যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। পদ্ম মুগ্ধ নয়নে ইজহানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে, মানুষটা এত সুন্দর কেন? পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো, কিন্তু বিছানার দিকে আবারও তাকালো। আচ্ছা, মানুষটা কোথায়? ঘুম থেকে উঠে তাকে তো দেখলাম না। এসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইজনিয়া দাঁড়িয়ে রয়েছে। ইজনিয়াকে দেখতে পেয়ে পদ্ম এক প্রকার খুশিই হলো, কারণ তার শাড়িটা এলোমেলো হয়ে আছে। ইজনিয়া ঠিক করে দিতে পারবে। দ্রুত পায়ে ইজনিয়ার সামনে এসে দাঁড়ালো।
ইজনিয়া পদ্মকে এ অবস্থায় দেখে অবাক হয়ে গেল। এ কি এই অবস্থা কেন তোমার? পদ্ম তোতা পাখির মতো উত্তর দিল। আপু, কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম। শাড়ি ঠিক মতন পরতে পারিনি, আমি কখনো পরিনি। তা তোমাকে শাড়ি পরতে বলেছিল কে? হুম? আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে, তাই আমিও পরেছি। তুমি যে এভাবে শাড়ি পরেছো, ভাইয়া কিছু বলেনি? ইজনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করল। না আপু, উনি কিছু বলেনি। আমার শাড়িটা একটু ঠিক করে দেবেন আপু? অবশ্যই দিব। আর শোনো, তুমি আমাকে তুমি তুমি করে বলো, ঠিক আছে? জি আচ্ছা। ইজনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিয়েছে। পদ্ম বেশ নিচু কণ্ঠে ইজনিয়াকে প্রশ্ন করল। আপু, ওনার নামটা আসলে কি? উনি কি করে? আচ্ছা আপু, আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন? ইজনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল। পদ্ম তার স্বামীর নাম জানে না, বিষয়টা একটু বেশি হাস্যকর না? তোমার ওনার নাম ইসান শেখ। সে একজন মেডিসিন স্পেশালিস্ট, মানে ধরে নেও একজন ডাক্তার। আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে। আপু, তোমার ফোনে এখন কয়টা বাজে? 9:35। কেন? এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন? আর এখন কি কোনো রুগী আসবে নাকি? ইজনিয়া আবারও হেসে দিল পদ্মের কথা শুনে। এখান থেকে হসপিটালে যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর, আই মিন মেডিকেলের অফিসার, তাই ওদের একটু আগে হসপিটালে উপস্থিত থাকা লাগে। বুঝছো সুন্দরী? জি আপু। ইজনিয়া এবার মজা করতেই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করল। তুমি আমার নাম জানো না তো? পদ্ম প্রশ্নটা শুনে বেশ থতমত খেয়ে গেল। আসলে সে তো তার ননদের নামও জানে না। এই লজ্জার কথা কাকে বলবে? না আপু। ইজনিয়া হাসতে হাসতে শেষ। তুমি আমার নাম জানো তো? তোমরা কি শেখ বংশ? পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করল। আর হ্যাঁ, এখন নিচে চলো, বাকি কথা পরে বলবো তোমাকে। অনেক বেলা হয়ে গিয়েছে, এখনো নাস্তা করোনি, মা বকবে। তাড়াতাড়ি চলো। ইজনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসলো। ডাইনিংয়ে এক মহিলা খাবার বাড়ছে। ইজনিয়া মুনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য, কারণ তিনিও এখনও নাস্তা করেননি। একই টেবিলে পদ্ম, তার ননদ এবং তার শাশুড়ি বসল। খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল। পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে। শোনো পদ্ম, ইজহান যখন হসপিটালে যাবে তখন তুমি যতই গভীর ঘুমে থাকো না কেন উঠে যাবে, বুঝছো? ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করে তারপর দেবে। এরপর না হয় ও হসপিটালে চলে গেলে তুমি আবার ঘুমাবে। দেখো, তোমার বয়স কম আমরা মানছি, কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে। তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে, শিখে নিতে হবে। জি মা, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি। আজ কেন দেরি হয়ে গেল বুঝলাম না। পদ্ম মাথা নিচু করে কথাটি বলল। সমস্যা নেই। আর তোমার লাগেজ যদি গোছানো না থাকে তাহলে গুছিয়ে নিও। কাল ইজহান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে। পদ্মের কাশি উঠে গেল। কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে গেল। চোখ দিয়ে পানি চলে এসেছে। ইজনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল। মুনিয়া শেখ পদ্মের এই অবস্থাকে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল। পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মের। ঠিক আছো তুমি? পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল। এখনও চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে চোখের পানি মুছছে পদ্ম। জি মা, ঠিক আছি। হঠাৎ এমন হলো কেন তোমার? মা, আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটে যাওয়ার কথা শুনে। দাঁত কেলিয়ে মুনিরা শেখকে উত্তর দিল ইজনিয়া। মুনিরা শেখ চোখ রাঙিয়ে তাকালেন তার মেয়ের দিকে। তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইজনিয়ার। শোনো পদ্ম, আমিও যাব ওই বাসায়। কয়েকদিন থেকে আসব। যতদিন আমি ওইখানে থাকবো তোমার চিন্তা নেই। সব শিখিয়ে দিয়ে আসবো তোমাকে। এত বেশি টেনশন নিও না।
পদ্ম নিঃশব্দে হাসল। পদ্মের হাসি দেখে মুনিরা শেখ বেশ খুশি হলেন। তিনি পদ্মের পাশের চেয়ারে দাঁড়ালেন, পদ্মকে জড়িয়ে ধরলেন। পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরেছে। পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে। ইজহান তার কেবিনে বসে আছে। লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনও। ইজহান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসেছে তার চেয়ারে। প্রতিদিন এত চাপ থাকে তার, সারাদিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ। হঠাৎ ইজহানের কেবিনে সানায়ার আগমন ঘটল। সানায়া ইজহানের সামনাসামনি চেয়ারে বসল। ইজহান তার চেয়ারে শরীরটা হেরিয়ে দিল। সামনে থাকা কলমটা ঘুরাচ্ছে, তার দৃষ্টি সানায়ার দিকে। কি ব্যাপার শেখ সাহেব, এখন ফোন দিলে যে ফোন কেটে দেন? কাহিনী কি বুঝছি না কিছুই। আপনি আমাকে ঠিক কখন ফোন দেন? রাত 1টা 2টা এই সময়ই তো দিই। তখন মানুষ কি করে? ইজহান চোখ ছোট ছোট করে প্রশ্নটা করেছে সানায়াকে। সাধারণত সব মানুষ তখন ঘুমায়, কিন্তু আপনি তো আরো পরে ঘুমান। আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে না, আসলে ওই সময়টায় নিজেকে একা রাখতে পছন্দ করি। আপনার একাকিত্বের সঙ্গী হতে দিবেন ইজান শেখ? বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সানায়া। লাস্ট টাইম শেষ, আবার অন্যদিন খোঁজ গল্প করতে আসবেন, ঠিক আছে? আপনাকে কি আমার সেরকম মনে হচ্ছে ইজহান? আসলে কীরকম বুঝতে পারছি না। ইজহান বুঝেও না বোঝার মতো বলল, যাই হোক বাদ দিন। 1 মাস পর হসপিটালের সব সিনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, জুনিয়র ডক্টর, হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে একটা গেট টুগেদার হবে। আপনি থাকবেন তো? পরেরটা পরে ভেবে দেখব, এখন আমি রোগী দেখা স্টার্ট করব। আপনি চাইলে আসতে পারেন। কথাটি সানায়ার বেশ গায়ে লাগলো। এভাবে কেউ বলে নাকি? আজব, তার মতো একটা সুন্দর মেয়েকে ইজহান পাত্তাই দিচ্ছে না। বিষয়টা বেশ সন্দেহজনক। ইজহান কেন বোঝে না সানায়ার যে তার খুব পছন্দ? সানায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, না হলে জানি আবার কি বলে ফেলে। তার একটা মান সম্মান আছে তো। সারা দুপুর বিকেল ইজনিয়া তার 14 গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে। পদ্মের কিন্তু ভালোই লেগেছে। আসলে পদ্ম এইরকম কথা বলা মানুষকেই পছন্দ করে। সেও প্রচুর কথা বলতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না। আবার কি না কি ভাবে। ইজনিয়া একটা বন্ধুসুলভ মেয়ে, তার সাথে কথা দেখে তার কথা দেখে বোঝা যায়। রাত 8টায় পদ্ম আর ইজনিয়া রাতের খাবার খেয়ে ফেললো। ইজনিয়া চলে গিয়েছে পড়তে, আর পদ্ম ইজহানের রুমে এসেছে। গ্রামে হলে এতক্ষণে ঘুমিয়েই যে কিন্তু গ্রামে হলে এতক্ষণ ঘুমিয়েই যেত, কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন। পদ্ম খাতে বসে আবারও সেই ছবিটার দিকেই তাকালো। ছবিটার দিকে তাকালে পদ্মের জানি কেমন কেমন লাগে, যেন ইজহান তার দিকে তাকিয়েই হাসছে। একটু একটু করে লজ্জাও লাগতে শুরু করলো পদ্মের। ঘড়ির কাঁটা 8টা 34। তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে। সে আর বসে থাকতে পারছে না, এবার শুয়েই গেল। সকালে শাশুড়ি বলেছিল ইজহান যখন হসপিটালে যায় তখন যেন সে ওঠে। এই কথা চিন্তা করে পদ্ম ঘুমিয়ে গেল। রাত 10টা 30 ইজহান বাসায় আসলো। উপরে ওঠার সময় মুনিরা শেখ বললেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে, কারণ তারা কেউ এখনও খাননি। ইজহান কথা মতো তাই করলো, কিন্তু রুমে এসে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে। ইজহান বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি? রাতের খাবার খেয়ে ইজহান রুমে আসলো। এখন ঘুম আসবে না, তাই সে মোবাইল নিয়ে বসলো। খাটের এক পাশে পদ্ম, আরেক পাশে ইজহান। ইজহান নিজের মতো ফোন দেখছে, পদ্মের দিকে তাকাচ্ছে না। রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো। ইজহান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে। এমনকি সে বাসায় আসার আগ পর্যন্ত এমনটা মনেই হয়নি যে বৃষ্টি আসবে। ইজহান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে। মেঘ আসার আগ মুহূর্তে তার কাছে ভীষণ প্রিয়। গুরুম করে মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম লাফ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে বুঝতে পারল বৃষ্টি হবে, তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মেঘের আওয়াজে তো তার ভয় হচ্ছে। গ্রামে থাকলে তার মা তাদের দুমনকে জড়িয়ে ধরে বসে থাকতো। এখন কি হবে? পদ্ম দেখছে বারান্দায় ইজহান দাঁড়িয়ে আছে।
তড়িঘড়ি করে ইজানের পেছনে দাঁড়ালো। ইজান পদ্মকে খেয়াল করেনি। তার দৃষ্টি বাহিরে। আবারও মেঘের ডাক শোনা গেল। পদ্ম ভয়ে ইজানের টি শার্ট টেনে ধরল। ইজান পিছন ফিরে তাকালো, দেখলো পদ্ম চোখ বন্ধ করে মুখ কাচুমাচু করে রেখেছে। ইজান পদ্মের হাত ধরে টেনে ওর পাশে দাঁড় করালো। বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? পদ্ম ভয়ে ভয়ে বলছে। জি হ্যাঁ। আবারও মেঘ ডাক দিল। পদ্ম আবার চোখ বন্ধ করে ইজানের টি শার্ট চেপে ধরেছে। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, আমি কি জড়িয়ে ধরবো আপনাকে? রাতের আকাশের মেঘ বোঝা যাচ্ছে না কিছু। চারদিকে এমনিও অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারদিকে শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইজান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে ইজান ভালো করে খেয়াল করছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইজান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলেছে, আমার ভীষণ ভয় করছে। বলে পদ্ম জড়িয়ে ধরেছে ইজানকে। ইজান খুব হালকাভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জোরে সোরে জড়িয়ে ধরেছে। বোঝাই যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইজানের বুক সমেত। ইজান মনে মনে বলল, বয়সে ছোট, উচ্চতায়ও। আচ্ছা, ইজানের এমন কেন লাগছে পিছিয়ে একটা মেয়ের সংস্পর্শে এসে? ইজানের জীবনের প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ইজান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হকচকিয়ে গেল। লজ্জায় সে এখান থেকে চলে আসছে। বেশি চিন্তাভাবনা করতে পারে না পদ্ম। তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। ইস, কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ইজান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ইজান লিভিং রুমের সোফায় কাটিয়ে দিল। মন চাচ্ছে না রুমে যেতে, তাই ওখানেই শুয়ে পড়ল। সকাল 7টা। আজ শুক্রবার, ইজানের ছুটি। হসপিটালে যেতে হবে না তার, তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি। মূলত শুক্রবার ইজান একটু বেশি সময় ঘুমায়। ইজান ঘুমাচ্ছে। মুনিরা সেই ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমাচ্ছে। মুনিরা শেখের বেশ খারাপ লাগছে। হয়তো ইজান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে। আজই তিনি ইজানের সাথে কথা বলবেন, তারপর তার একটা ব্যবস্থা তিনি করবেনই। ইজানের ঘুম ভেঙেছে 8টায়। ইজান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখেনি ইজান। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতো ইজানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছেন। ইজান তার বাবার পাশের সোফায় বসল। ইদানিং হুমায়ুন শেখ ইজানের সাথে কথা বলছে না, কিন্তু ইজান তো তার কথা রেখেছে। তাও কেন এত তেজ দেখাচ্ছে ইজান বুঝছে না। পদ্ম কফি নিয়ে এসেছে ইজানের জন্য। পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম। আপনার কফি। ইজান মাথা তুলে পদ্মকে দেখল। মাথা নিচু করে পদ্ম কফি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ইজানের দিকে তাকাচ্ছে না। ইজান কফিটা হাতে নিল। পদ্ম ইজানের হাতে কফি দিয়ে রান্না করে চলে আসলো। আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মুনিরা শেখের কাছে। তিনি পদ্মকে কফি বানিয়ে শিখিয়ে দিয়েছেন। যে কফিটা পদ্ম বানিয়েছে সেটাই আবার উনি ইজানের জন্য পদ্মের হাতে দিয়েই পাঠালেন। প্রথমে তো বলছিলে বিয়ে করবে না, বিয়ে না করলে এই সময় কে কফি বানিয়ে এনে খাওয়াতো? হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলল ইজানকে। এই বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে, আর ফ্ল্যাটে থাকলে নিজে বানিয়ে খায়। কিন্তু ইজান কোনো ভ্রুক্ষেপ করল না হুমায়ুন শেখের কথায়। সে জানে তার বাবা তাকে খোঁচা দিয়ে কথাটা বলেছে, আর অকারণে তার কথা বলা পছন্দ না। খুব কম সময়ে এসব অযুক্তিযুক্ত কথার উত্তর দেয় ইজান। সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে। এরই মাঝে পদ্মের মা কল দিয়েছে। পদ্ম যেহেতু রান্নাঘরে, তাই ফোনটা নিয়ে ওখানে গেল। পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে কথা বলতে বলল। পদ্ম কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠ আটকে আসছিল, চোখে পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করলো ইজান। কথা বলা শেষে পদ্ম ফোনটা দিয়ে দিল ইজানকে। ইজান তার মাকে বলছে, মা, আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ নাস্তা করার পর চলে যাব। তোমার সাথে আমার কিছু কথা আছে ইজহান।
পদ্ম তুমি একটু এই দিকটায় থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ালো। ইজহান পদ্মের দিকে তাকালো। মুনিরা শেখ ইজহানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল। শোন ইজহান, তুই সত্যি কথা বলবি। আমি যা যা বলবো তুই শুধু সোজা সাপটা উত্তর দিবি। ইজহান বেশ বিরক্ত হলো মায়ের কথায়। ইজহানের চোখ মুখে একরাশ বিরক্তি।